আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে শেয়ার বাজারের নানা তথ্য পর্যবেক্ষণ বিশ্লেষণ ও পর্যালোচনা নিয়ে সঙ্গে আছি আমি ফাইসল। শেয়ার বাজারের টানা দরপতনে আতঙ্কের দিন কাটছে বিনিয়োগকারীদের। তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, পিঠ রীতিমতো দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের জিজ্ঞাসা, কোথায় গিয়ে থামবে এই দরপতন? বাজার কি আর ভালো হবে না? এ নিয়ে আজকের আলোচনা। এর সাথে আছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এফসিএ এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলামিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখছি মোহাম্মদ আলী এফসি এর কাছে। মোহাম্মদ আলী, আপনি প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই যে গত সপ্তাহে অর্থাৎ সাম্প্রতিক পুঁজিবাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটি নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? আপনার মতে কেমন যাচ্ছে পুঁজিবাজার? জি, ধন্যবাদ। আসলে লাস্ট কাপল অফ ডেজ পুঁজিবাজারে যে ধারণা অতীত দর পতন হয়েছে, সেটা দেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য না, বিশ্বের পুঁজিবাজারের সাথেও একই সামঞ্জস্যপূর্ণ না। এবং আমরা যারা দীর্ঘদিন বাজারে কাজ করি, বাজার নিয়ে ওয়ার্ক করি, এটা আমাদেরও ধারণা অতীত যা ঘটে গেছে। তো এই বিষয়গুলো আমরা ডিগ আউট করার চেষ্টা করেছি। আসলে 3% একটা সার্কিট দেওয়া যে বিনিয়োগকারীদের মধ্যে যারা ইজি স্কোয়ার আপ করার চিন্তা ছিল, তাদের মধ্যে কিছু প্যানিক তৈরি হয়েছে। অ্যাজ ওয়েল এজ ইনস্টিটিউশন গুলা ফার্দার কোনো বাই করতেছে না, কিছু টিগার সেলে চলে আসছে, যেহেতু বাজার যত পতন হচ্ছে সেখানে। অন দা আদার হ্যান্ড, ইন্টারেস্ট রেট ইজ হাই, মানি মার্কেটও কিছু স্কুইজনেস আছে। সব মিলে টোটাল বাংলাদেশের পুঁজিবাজার, যেটা এই কয়েক বছরে দেখা যায়নি, ইভেন 2010 সালেও যে পতনগুলো ঘটেছিল তখন ছিল বাজার বাম। এখন এই অবস্থাটা আসলে বিনিয়োগকারীদের জন্য সুখপ্রদ না। এই সময় দরকার পলিসিগত টুলস নিয়ে এগিয়ে আসা এবং সাপোর্ট নিয়ে এগিয়ে আসা। থ্যাংক ইউ। মোহাম্মদ আলী, আপনি থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রশ্ন নিয়ে মোহাম্মদ আলামিনের কাছে যেতে চাই। আলামিন, আপনার কাছেও জানতে চাই, এই পুঁজিবাজারের এই যে বর্তমান যে পরিস্থিতি, সেটি নিয়ে এই সময়ে আমরা দেখলাম নানা ধরনের আমরা দরপতনও দেখতে পাচ্ছি। পুঁজিবাজারের তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের অবস্থানেরও যে অবস্থা, আপনার পর্যবেক্ষণ কি বলে? কি হচ্ছে পুঁজিবাজারে, কেন হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে মোহাম্মদ আলী ভাই অনেক সিনিয়র মানুষ, অনেক দিনের অভিজ্ঞ, বাট আমার কাছে ওনার এই বক্তব্যগুলোর সাথে কিছুটা দ্বিমত আছে। কারণ ধরেন, আমরা 3% ডাউন সার্কিট নিয়ে প্রথমে যে কথা বলেছিলাম, সেটা কিন্তু ইনিশিয়ালি আমরা বিসেকের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজারটা যাতে খুব বেশি পরিমাণে কারেকশন না হয়, যেহেতু ফ্লোর তুলে দেওয়া হয়েছিল, এক ধরনের প্রোটেকশন রাখা হয়েছিল। বাট তারপরে এমনও স্ক্রিপ্ট আছে 50% 60% কমে গেছে। তাহলে বায়ার যদি আসার ব্যাপার হতো, তাহলে কিন্তু আরো অনেক আগে বায়ার চলে আসতো। এটা হচ্ছে একটা দিক। তার মানে এই 3% ব্যারিয়ারটাকে নিয়ে এই মুহূর্তে কথা বলা মানে হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে এই দেশের বাজারে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাই। যেটা তাদের রোল ছিল, কি তাদের রোল ছিল বাজারের আস্থা তৈরি করা। বাট আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা যেহেতু একটু বিগ হ্যান্ডের সাথে থাকে, দ্যাটস ওয়াই তারা কিন্তু অনেক ইনসাইড তথ্য পায়। আমরা বাজেট কেন্দ্রিক যে ধরনের প্রস্তাবনার খবরগুলো পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এই তথ্যগুলো প্রাতিষ্ঠানিক বা বড় বিনিয়োগকারীরা অনেক আগেই জেনেছে যে এই ধরনের বিষয়গুলো পত্রপত্রিকায় আসতে পারে। বিশেষ করে যদি আমরা বলি যে আমরা গেইন ট্যাক্সের ব্যাপারে একটা প্রস্তাবনা দেখেছি, বা আমরা যদি বলি যে কর্পোরেট কোম্পানি লিস্টিং হওয়ার ক্ষেত্রে যে নতুন আগের করের রেট ছিল লিস্টেড কোম্পানি, সেটা 2.5% বাড়ানো হতে পারে, এই ধরনের একটা খবর। অথবা আইটি খাতের আপনার যে ট্যাক্স সুবিধা ছিল সেটা প্রত্যাহার হতে পারে। এই ধরনের যে আলোচনাগুলো পত্রপত্রিকায় এসছে, তার আগে যে লেভেলে এগুলো জেনারেট হয়েছে, তখন থেকেই ওই গ্রুপটাই তথ্যগুলো জানতো। জেনে তারা কি করছে, সাপোর্ট না দিয়ে তারা তাদের হাতের শেয়ার গুলো সেল দিয়েছে। যখন ওই শেয়ারগুলো সেল দিয়েছে, সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কিন্তু এটাকে সাপোর্ট দেওয়ার মতো তাদের কাছে কোনো ক্যাপাসিটি ছিল না। দ্যাটস ওয়াই কিন্তু এভাবে পড়ে গেছে। কিন্তু এখানে আমাদের যে 3-4টা সংগঠন আছে, যারা মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, নতুন একটা সংগঠন হয়েছে সিও ফোরাম, তারা কিন্তু বিভিন্ন মিটিং সিটিং করছে। বাট তাদের মিটিং সিটিং যখন স্ক্রিনে কোনো রিফ্লেকশন নাই, মিটিং সিটিং এর পরে যখন দেখা যায় বাজার আরো পড়ে যায়, তখন জনগণ কিন্তু আস্থার আর কোনো জায়গা খুঁজে পায় না যে ওই প্রতিষ্ঠানগুলো কাজ ছিল কি। ওই প্রতিষ্ঠানগুলো কাজ ছিল বাজার যখন খুব বেশি কারেকশনে যাবে তারা একটা সাপোর্ট দিবে, আবার বাজার যখন ওভারহিটেড হবে তারা সাপ্লাই দিবে। বাট দীর্ঘদিন ধরে কিন্তু আপনি এখন না হয় নিয়ে আসছেন বাজেট ইস্যু, অর্থনীতির বিভিন্ন প্যারামিটারের কথা বলা হলো, বাট দীর্ঘদিন ধরে তো বাজার সাফার করছে, তখনও কিন্তু কোনো না কোনো কারণ ছিল। বাট ফ্লোর তোলার আগেও আমরা দেখেছি কিছু কিছু সিলেক্টেড স্ক্রিপ্টে আপনি গেম মেক করেছেন, ফ্লোর তোলার পরেও দেখছি কিছু সিলেক্টেড স্ক্রিপ্টে গেম হচ্ছে। ওভারঅল মার্কেটটা নিয়ে যে একটা অ্যানালাইসিস হবে পুরো বাজারের, আপনি যদি খেয়াল করে দেখেন, এবার ব্যাংকিং সেক্টরে খুব ভালো ডিভিডেন্ড এসছে, তারপরে কিন্তু সেখানে কোনো রেসপন্স নাই। সেই জায়গাটা রেসপন্স কারা করতো? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাহলে আমি সব দিক থেকে মিলে আমার যে মতামত, সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চরম ব্যর্থতা
এবং তারা নিজস্ব ব্যক্তিগত ক্যাপাসিটিতে নিজস্ব হাইলাইট হয়, এটা হচ্ছে তাদের একমাত্র আউটকাম। বাট বাজারের জন্য তারা কিছু করেছে এই ধরনের কিছু আমরা দীর্ঘদিন ধরে বাজারে বিশ্লেষণ করে এরকম কিছু দেখি নাই। কারণ তারা সবসময় কিন্তু নিজস্ব কিছু নেগোসিয়েশনের জন্য যায় যে আমার এই সুবিধাটা দেন, ওই সুবিধাটা দেন, বাট তারা কখনোই বলে না বাজারকে আমরা এটা দিব ওটা দিব। তারা যখন বাজারে একটা মিটিং করে আসে, মিটিং এর পরে দেখা যায় সিরিজ অফ পতন চলতে থাকে। তাহলে আমি মনে করি যে শুধুমাত্র যে অর্থনৈতিক বিভিন্ন ইস্যু, বাজেট কেন্দ্রিক কিছু ইস্যু এটা না, আমি মনে করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা কালেকটিভ ফেইলিউর। কারণ তারা টোটালি প্রবলেমটাই জানে না, ইন্ডিভিজুয়ালিজমে তারা চলে গেছে যে আমরা কিছু ফান্ড স্মার্ট মানি হোল্ডারের কাছ থেকে আনবো, মেকারদের সাথে মিলেমিশে আমরা করবো, শিওর সলিড রিটার্ন যেখানে আছে আমি সেখানটায় থাকবো, পুরো বাজার জাহান্নামে যায়। বেশ দারুণভাবে আপনার কাছে বিষয়টি আসলে বুঝে নিলাম। আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রসঙ্গ এই জায়গাটি থেকেই প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ আলীর কাছে। মোহাম্মদ আলী, আপনি শুনছিলেন এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে বর্তমান যে প্রসঙ্গটি আসলে উঠে এলো, সেটার সাথে আসলে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই যে প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি, যখন তাদের নানা ধরনের কার্যক্রম শুরু হয় তারপরে কিন্তু সাধারণ বিনিয়োগরা অনেকটা অসহায়ী হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আসলে কি করা রয়েছে? থ্যাংক ইউ। আলামিন ভাই যেসব বিষয়গুলো অবতারণা করেছেন, খুব ভালো ভালো জিনিস উনি নিয়ে আসছেন, যে ট্যাক্সেশন ইস্যুটা এবং কর্পোরেট ট্যাক্স ইস্যু, অ্যালং উইথ দা ধরেন আমি একটা মনে করবো যে ইন্টারেস্ট রেট ইস্যু এখানে একটা ব্যাপার আছে। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর যে বিষয়টা নিয়ে আপনাদের সবাই আসলে, পুঁজিবাজার হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে লাভ হলে সবাই আসে, আমরা যেটা দেখেছি, আর যখন এটা ডাউন হয় সবাই বিক্রি করে। এটা বাংলাদেশের যে প্রতিষ্ঠানের যে অ্যাক্টিভিটি, যেটা রিভার্স। সবসময় দেখেছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা, তারাও পুঁজিবাজারের সাথে গা ভাসিয়ে দেয়। এর একটা অন্যতম কারণ, লাস্ট 10 ইয়ার্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 2021-22 ছাড়া কোনো ভালো রিটার্ন কোনো প্রতিষ্ঠানকে দিতে পারে না, কারণ বাজার ওভাবে বিহেভ করবে। উনি আরেকটা বিষয় অবতারণা করেছেন খুব ভালো, যে কোলাবোরেশনে স্মার্টলি কিছু বিনিয়োগ করতে চায়, কিছু যারা কিছু আইটেম যেটা এনশিওর করতে চায়, কিছু ব্যাড আইটেম নেই। এটা বাজারের আমি মনে করি সবচেয়ে অন্যতম সমস্যা। এবং ব্যাড আইটেম কিনতে যায়, জান শেয়ার কিনতে যায়, ভালো ভালো শেয়ার গুলোকে এমন জায়গায় নিয়ে গেছে, কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পক্ষে এখানে বিনিয়োগ করে রিটার্ন বের করা খুব টাফ সিঙ্গলি। কিন্তু কালেকটিভলি যদি এটা একটা গুড গেট ছাড়া দিন যেত, উন্নত পুঁজিবাজারের দিকে যে কোম্পানি ভালো করে তার রিটার্ন ভালো, সেখানে সবাই ইনভেস্ট করবো, সেরকম কিন্তু আমাদের মার্কেটে নাই। এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যর্থতা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড আমাদের যারা আছে, তারা আগেই তাদের যে ডিউ ডিলিজেন্স প্রসেস সেখানে ফেল করেছে। সুতরাং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর একটা বড় ধরনের অভাব আছে, বড় ধরনের কোঅপারেশনের সমস্যা আছে, নেগোসিয়েশনের সমস্যা আছে, ইন্ডিভিজুয়াল নেগোসিয়েশন করে, টোটাল মার্কেট নেগোসিয়েশনের রোডম্যাপ ঠিক করতে পারে না। তো নানা ধরনের আসলে বিষয় এই মুহূর্তে রয়েছে। মোহাম্মদ আলী, এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা চালিয়ে যাব। এই প্রসঙ্গে প্রথমেই প্রশ্নটা রাখতে চাচ্ছি মোহাম্মদ আলীর কাছে। মোহাম্মদ আলী, এফসিএ বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, যৌথ মূলধন কোম্পানি এবং ফার্ম সমূহের পরিদপ্তরের তালিকাভুক্ত লক্ষ্য কোম্পানি রয়েছে, কিন্তু এদের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুবই কম। পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করার কথাও তিনি বলেছেন। কেন এই কোম্পানিগুলো এখন আসছে না, বা এই বিষয়ে তো আমরা প্রধানমন্ত্রীর একটি নির্দেশনাও পেয়েছিলাম, যেখানে সরকারি কোম্পানিগুলোকে পুঁজির বাজারে আসার যে প্রসঙ্গ নিয়ে, সেটি নিয়ে আপনার মতামত এবং পর্যবেক্ষণটি জানতে চাই। থ্যাংক ইউ। বাংলাদেশে প্রায় 2 লক্ষর উপরে কোম্পানি লিস্ট পুঁজিবাজারে না, জয়েন্ট স্টকে ইনকর্পোরেশন নিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, সব কোম্পানি তো আসার মতো এলিজেবল না। যেসব কোম্পানি খুবই ভালো রান করতেছে, স্পন্সররা সেখানে ইকুইটি অন্যকে পার্টিসিপেট করতে দেয় না। সেটার একটা অন্যতম কারণ হচ্ছে, পুঁজিবাজার থেকে অর্থ যদি আপনি আহরণ করেন, এটার একটা টাইম লাগে এবং কস্ট অফ ক্যাপিটাল পুরো বিশ্বের মতো বাংলাদেশও হাই। কারণ তাকে ডিউ ডিলিজেন্স করতে হয়, প্রপার ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আদার সিস্টেমকে কমপ্লায়েন্সে দিতে হয়। অন্যদিকে আমাদের যদি ব্যাংকে জানাতে, সেই ফাইন্যান্সের জন্য 4 মাসের মধ্যে টাকা পেয়ে যাবে। এই যে দীর্ঘসূত্রিতার কারণে অনেক উদ্যোক্তার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি। গত সপ্তাহে 3-4 জনকে নানানভাবে পারসুয়েশন করলাম যে আপনাদের কোম্পানি ভালো, ফিউচারের জন্য 100 বছর 200 বছর সাস্টেইনেবিলিটির জন্য আপনাদের পুঁজিবাজার লিস্টিং আসা দরকার। কেউই এগ্রিড নেই। যদিও এখানে একটাই ইনসেন্টিভ পাওয়া যায়, ট্যাক্সেশন, যেটা আলামিন ভাই প্রথমে বলেছে যে ট্যাক্স রেটটা একটু কম, কিন্তু অন্যদিকে আদার ডিউ ডিলিজেন্স টু হাই। আমাদের কিন্তু কর্পোরেট জগতে
ইন করার আমাদের যারা কর্পোরেট হাউস গুলো খুব বেশি বিনীত না, ওরা কর্পোরেট স্ট্রাকচারে নেই। আমরা যখন 2-4টা কোম্পানি নিয়ে কাজ করেছি, দেখা গেছে যে অনেক ধরনের রেগুলেশন নিয়ে আসতে হয়। এটা একটা অন্যতম কারণ। ইজি ফাইন্যান্স পাচ্ছে ব্যাংক থেকে, আবার ডিউ ডিলিজেন্স করতে হয়, কমপ্লায়েন্স করতে হয়, ইনসেন্টিভটা কম। আর যেই সব কোম্পানি গুলো আসতেছে রিসেন্ট 5-6 ইয়ারে, দেখা গেল যে ওদের অবস্থা আসলেই ভালো না। ওরা পুঁজিবাজারকে একটা রেস্কিউ ক্লাব হিসেবে, রেস্কিউ টিম হিসেবে নিয়ে গেছে। অন দা আদার হ্যান্ড, সরকারি শেয়ার যেগুলো বাজারে আসতেছে, এগুলোর ইন্টারেস্ট কমে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি, সরকার এদেরকে ফান্ডিং করে এবং লর একটি ইকুইটি নিয়ে আসে, ফলে শেয়ার ডাইলিউশন হয়ে আর্নিং পার শেয়ার ফল করে, ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা কমে যায়। যেমন আপনাকে বলি, পাওয়ার গ্রিড যখন ইস্যু করা হলো 10 টাকা, তখন দেখে 25 কোটি শেয়ার, তখন বাজারে শেয়ার রান করতেছে 60 টাকা। এট দ্য সেম টাইম সাবমেরিন ইস্যু করা হলো 70 টাকা, বাজারে শেয়ার চলতেছে 250 টাকা। এই যে ডাইলিউশন প্রসেস গুলা, এগুলো যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার যে এক্সআই দা আলমিন আরো ভালো প্রফেসর পাবে, এইখানে তো ডাইলিউট করে শুধু বিদেশিরা। যেমন ধরেন তিতাসে আপনার বড় একটা স্টেক ছিল ব্ল্যাক রকে, ওরা দেখলো যে আমাদের যে রেভিনিউ, যেটা ইনফ্লেশনের সাথে রেভিনিউ না পারে, পিটিআরসি রেভিনিউ আর কমাই দিল, এনার্জি কমিশন রেভিনিউ আর কমাই দিল, তাহলে আর্নিং পার শেয়ার ফল করলো, ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা কমে গেল। যেমন ডেস্কো একটা ভালো কোম্পানি বাজারে আছে, দেখেন আমরা এখানে কিনতে চাই, কিন্তু কি যখন কারেন্টে ইলেকট্রিক্যাল দাম বাড়ায়, বাল্কে রিটেলে বাড়ায় সামান্য, ফলে কি হয়, কোম্পানি আর্নিং পার শেয়ার কমে যায়। এই যে ধরেন একটা লং টার্ম স্টেবল পলিসি না নিয়ে কোম্পানি যদি বারবার নিয়ে আসে বাজারে এবং আরো বেশি সাপ্লাই দিয়ে, বাজার আরো ডাউন করবে। বাজারকে আকর্ষণীয় করতে হলে একটা লং টার্ম স্টেবল পলিসি, এবং যারা বাজারে আসবে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে এবং একটা প্রজেক্ট সাইজ করে দিতে হবে। এই প্রজেক্ট হলে লাস্ট তুমি 30-40% পুঁজিবাজার থেকে নিতে হবে। তাহলে কিছুটা ইতিবাচক পরিস্থিতির দিকে আসলে আমরা যেতে পারবো। মোহাম্মদ আলী, আপনি আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছি আলামিনের কাছে। মোহাম্মদ আলামিন, সম্প্রতি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নের জন্য আসলে সব ধরনের সহযোগিতার কথার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এটি আসলে পুঁজিবাজারের জন্য কতটা আশাব্যঞ্জক বলে আপনি মনে করেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যত আশ্বাসী দেখি, দিন শেষে যখন আমরা স্ক্রিনে দেখি তার কোনো রিফ্লেকশন নাই, তখন কিন্তু মানুষ এটার প্রতি আর কোনো আস্থা থাকে না। এবং তারা যে ধরনের আশ্বাসগুলো দেয়, সেগুলো দীর্ঘমেয়াদের জন্য অনেকটাই কিন্তু আসলে ভালো হওয়ার মতো একটা আশ্বাস বা তাদের সহযোগিতা, কিন্তু এটাকে ক্যাপিটালাইজ করার জন্য বাজারটাকে যে একটা আস্থার জায়গায় আনবে, সেই জায়গাটাই কিন্তু বারবার হোঁচট খাচ্ছে বলেই কিন্তু যত ধরনের ইনিশিয়েটিভ আমরা কথা বলি না কেন, এটা দিন শেষে কিন্তু কোনো ধরনেরই কিন্তু আমরা সুফল দেখছি না। তাই আমি মনে করছি যে মানুষ কিন্তু দেখতে চায় অ্যাকশন। এই পর্যন্ত যতগুলো আশ্বাস হয়েছে তার কোনো বাস্তবিক প্রতিফলন নাই। যেমন আগের দিন স্টেক হোল্ডার একটা মিটিং এ বলা হলো, মানে পুঁজিবাজারের স্বার্থে যে কোনো পলিসি সাপোর্ট দেওয়া হবে, এটা বলার পরই শার্প পতন প্রতিদিনই বাজার পড়ছে। তাহলে আপনি আগের দিন একটা স্টেক হোল্ডারের সাথে মিটিং করে প্রেস গুলাতে সবগুলোতে আসছে, প্রত্যেকটা নিউজ পোর্টালে আসছে, আসার পরেই বাজারে যদি অব্যাহত দরপতন থাকে, তখন কিন্তু আপনার কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। বা এই যে ইউরোপিয়ান ইউনিয়নের এই যে খবরটা, এই খবরটার ফলে কিন্তু বাজারে একটা পজিটিভ মোমেন্টাম হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি কেন হচ্ছে না? কারণ ওই যে আস্থাটা নষ্ট হয়ে গেছে। তারা যখন দেখছে যে আমরা এত ভালো ভালো কথা বলছি, বাজারে তার কোনো বাস্তবায়ন নাই, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি বাজার বিমুখ হয়ে যায়। বা একটু আগে আলী ভাইকে যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের সাপেক্ষে যদি আমরা বলি, আমাদের পুঁজিবাজারে যখন একটা কোম্পানি লুজিং কনসার্ন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই কোম্পানিটা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অতিরঞ্জিত করে তালিকাভুক্ত হয়। কোনো প্রফিটেবল ভেঞ্চার আমাদের দেশে তালিকাভুক্ত হয় না। এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে, আপনি কিন্তু স্টেক হোল্ডাররা সবসময় গভর্নমেন্টের কাছে দাবি উত্থাপন করছে যে লিস্টেড এবং নন লিস্টেড মধ্যে ট্যাক্স গ্যাপটা বাড়াতে, বাট এবারের যে বাজেটের প্রস্তাবনা দেখছি তাতে আরো কমিয়ে দিচ্ছে। তার মানে এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে পলিসিগুলো দেওয়া হচ্ছে, সেই পলিসি এটা ক্লিয়ারলি বোঝা যায় গভর্নমেন্ট এই বাজারটা নিয়ে খুব একটা কনসার্ন না বলেই কিন্তু আসলে বাজারটাকে আসলে ওভাবে গ্রো করে না। কারণ যেহেতু আমার জিডিপির সাথে ক্যালকুলেট করলে মাত্র 12% হচ্ছে মার্কেট ক্যাপ, সেই জন্য গভর্নমেন্টের আরো অনেক প্রায়োরিটি থাকতে পারে বলে তারা বাজেটটাকে ওভাবে দেখছে না। বেশ দারুণভাবে বলেছেন মোহাম্মদ আলামিন। এই বিষয়টি নিয়ে আসলে বাজেটে কি থাকছে, শেয়ার বাজার নিয়ে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। একদম শেষ পর্যায়ে যেটি এই মুহূর্তে জানতে চাই, সেটি হচ্ছে আসন্ন বাজেট ঘোষণা হচ্ছে একদম খুব শীঘ্রই। কি মনে করেন এই সময়ে আসলে বাজেটের ক্ষেত্রে পুঁজিবাজারের জন্য আসলে কি থাকা উচিত? প্রথমে জানতে চাই মোহাম্মদ আলামিনের কাছে, একদম ছোট করে যদি জানতে পারি আপনার কাছ থেকে। দেখুন, পত্রপত্রিকায় আমরা যে বিষয়গুলো আলোচনা দেখেছি, তাতে আমি বাজারের প্রতি সরকারের কোন রকম নতুন করে কিছু দেওয়ার মতো দেখছি না। বরঞ্চ আগে যেগুলো ছিল সেই জায়গাগুলোতে আরো সুবিধাগুলো, কার্টেলের কিছু প্রস্তাবনা আমরা পত্রপত্রিকায় দেখছি। তো আমরা মনে করি যে বাজেট তো অনেকটা আসলে ড্রাফটিং আগেই হয়ে যায়, এখন একটা ফাইন টিউনিং চলছে। তো বাজেটে যে আহামরি কিছু থাকবে সেটা না, এবং এটা আমরা যতই প্রত্যাশা করি না কেন, দিন শেষে বাজেটে আসলে আমি খুব একটা ভালো কিছু দেখছি না। এবং আমি মনে করি সবসময় অংশীজনরা যে কথাগুলো বলে, তারা অনেক ক্ষেত্রে এটা বোঝাতে ফেইল করে। ধরেন এনবিআর কে তারা যদি নেগোসিয়েশন করে বোঝাতে পারতো
যে আপনারা এই স্কিমগুলো যদি নেন তাহলে আপনাদের রেভিনিউ কালেকশনটা বাড়বে, তাহলে সরকারও একদিকে উপকৃত হতো, বাজারেরও কিন্তু এই জন্য ভালো হতো। কিন্তু যারাই নেগোসিয়েট করতে যায় তারা কিছু প্রস্তাবনা নিয়ে আসে, তাদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকে না। ওই ব্যাখ্যাগুলো যদি তাদেরকে বোঝানো যেত যে আপনি হয়তো একটা প্রপোজ করছেন গেইন ট্যাক্স দিবেন, আপনি গেইন ট্যাক্স না নিয়ে যদি ভলিউমটা লেনদেন বেশি করতে দেন এখান থেকে বেশি ট্যাক্স আদায় হবে, এই ধরনের বিষয়গুলো যদি রিসার্চ বেস ভাবে এনবিআর এর কাছে পৌঁছানো যেত তখন কিন্তু তাহলে বিষয়টা গভর্নমেন্ট আরো একটু সহজ হতো। আলামিন থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি মোহাম্মদ আলীর কাছে। মোহাম্মদ আলী, আপনার কাছে ঠিক একই প্রশ্ন জানতে চাচ্ছি। আসন্ন বাজেটে আপনি কি মনে করেন কি থাকা উচিত শেয়ার বাজারকে ঘিরে? আমার মতে বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে গেইন ট্যাক্সের ইম্পোজ করার কোনো বিষয় নাই, এটা উচিত না। এত বছর আমরা যেহেতু চালাই আসছি, এখন এটা না দিয়ে বরং একটা প্ল্যান করা উচিত যে 27-28 সাল থেকে 5% বা এই ধরনের একটা প্রসেস নিয়ে নেওয়া উচিত লং টার্ম। আর কোম্পানিগুলো যে টিডিএস, যারা র মেটেরিয়াল সাপ্লাইতে 4%, এগুলো কোম্পানি ডুইং বিজনেস বাড়াই দিছে, এটাকে আরো কমাই নেওয়া উচিত। as well as corporate tax at least উন্নত বিশ্বের মতো 15% গ্যাপ থাকা উচিত। এই ট্যাক্সেশন হবে এবং স্টেক হোল্ডার যারা সাধারণ বিনিয়োগকারীদের যে ডিভিডেন্ড ট্যাক্স, এটাকে ফাইনাল সেটেলমেন্টের আওতায় নিয়ে আসা উচিত। যেমন কোম্পানি 20%, এখানে 10% এখন আছে, এটাকে প্রয়োজনে 15% করেও ইন্ডিভিজুয়ালদের ফাইনাল সেটেলমেন্ট করে নেওয়া উচিত। তাহলে পুঁজিবাজারের জন্য অবস্থানটি আরো সহজ হবে। আরো একটু আলাপ করা হয়তো প্রয়োজন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। আশা করবো অন্য কোনো দিন এ বিষয়ে আবার আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।